স্টুডেন্টস কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনেকদিন পর আমরা আসলাম, নানান ব্যস্ততার জন্য তোমাদেরকে রেগুলারলি দিতে পারছি না আমি। ওকে, অসুবিধা নেই। আমাদের হলো ধরো এখানে আমরা হলো আজকের লেকচারের পরে আমি হলো অঙ্ক করাবো আরো 2টা লেকচার তোমাদের। আর হলো একটা লেকচার আমরা হলো টেস্ট দেখাবো, প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট দেখাবো। হ্যাঁ, ওটা কি করে দেখাতে হয় আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ওটা দেখাবো। সো আশা করি আজকের লেকচারের পর আর 3টা লেকচার দিলে আমাদের সেকেন্ড চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে। আর হলো থার্ড চ্যাপ্টার তো তোমরা পাচ্ছই, আমি কলেজে নিচ্ছি ক্লাস। থার্ড চ্যাপ্টার আমরা অনেক দূরে গিয়েছি। ওকে, আর যে লেকচারগুলো আমি নিচ্ছি না ওগুলো আমি দিব তোমাদেরকে এখানে। যে যেগুলো হলো আমি নিচ্ছি না টপিকগুলো থার্ড চ্যাপ্টার, ওটাও আমি তোমাদেরকে দিব। তাছাড়া আরেকটা মেসেজ তোমাদেরকে আমি দিয়ে রাখি, আমি হলো কিশোর বাতায়নও ক্লাস নিব তোমাদেরকে থার্ড চ্যাপ্টারের উপর। ওখান থেকেও তোমরা ফুল ভিডিও পেয়ে যাবা। হ্যাঁ, ওকে। সো সেকেন্ড চ্যাপ্টার তো টোটালি কমপ্লিট হয়ে গেল। থার্ড চ্যাপ্টার কলেজ কিশোর বাতায়ন মিলে এবং এখানে মিলে আমি শেষ করে দিব। ফোর্থ চ্যাপ্টারটা এরপর আমি ধরবো। ফোর্থ চ্যাপ্টারটা একটা বড় চ্যাপ্টার। সো তোমাদের যদি সেকেন্ড থার্ড ফোর্থ এই 3টা চ্যাপ্টার তুমি পেয়ে যাও, তাহলে তোমার টোটাল সিলেবাসের ধরো 80%ই কমপ্লিট। ফার্স্ট চ্যাপ্টার খুবই ছোট। ফিফথ চ্যাপ্টার তোমরা নিজেরাই পড়ে এটা বেশিরভাগ কভার করে ফেলতে পারবা। সো তোমাকে, আমার মনে হয় না তোমাকে কোনো স্টুডেন্টকে প্রাইভেট পড়ে কোনো টিচারের কাছে ঘোরাঘুরি করে সময় নষ্ট করার কোনো দরকার আছে। ঠিক আছে, তুমি টোটালি ফ্রি এই ওয়েবসাইটটাকে ইউজ করে বা তুমি অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করে তুমি নিজেকে এনরিচ করতে পারো। হ্যাঁ, তারপর যদি তোমার কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে করতে পারো, তোমার নিজ কলেজের যে টিচার আছে তুমি ওনার কাছে যেতে পারো। ঠিক আছে। সো এই যে আমাদের যে ভ্রান্ত ধারণা যে প্রাইভেট পড়া ছাড়া সায়েন্সে পড়া যায় না, সেই প্রটোকলটা বা সেই ভ্রান্ত ধারণাটা ভাঙার জন্যই হলো আমি তোমাদের জন্য এই আয়োজনটা করেছি এবং এটা দিচ্ছি। সো আমি আশা করব তোমার যদি তারপরও পড়ার প্রয়োজন মনে করো তুমি পড়ো, সেটা আমি তোমাকে ধরো নিষেধ করবো না, বাট আমি বলবো আগে নিজে ট্রাই করো, নিজের ব্রেইনটাকে আগে স্ট্রং করো। ঠিক আছে, আগে নিজের ব্রেইনটাকে খাটাও, দেখো তুমি পারো কিনা। ঠিক আছে, তুমি যখন একেবারে ব্যর্থ হবা তখন তুমি যাবা প্রাইভেট পড়াতে। প্রাইভেট পড়াটা হলো একেবারে তোমাকে মানে তোমাকে হলো সব রেডি করে দেওয়া, তাহলে তুমি তোমার নিজের ব্রেনটাকে খাটানোর সুযোগ পাচ্ছ না। ঠিক আছে। ওকে। ওকে, তা আসো আমরা হলো গতদিন আমরা হলো শুরু করেছিলাম হলো সলিউশন কেমিস্ট্রি, ওখানে অনেক বেসিক কথা বলেছিলাম। আজকে আমরা শিখবো দ্রাব্যতা গুণফল, যেটার অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্রাব্যতা গুণফল বা দ্রাব্যতা গুণফল ধ্রুবক, আমরা এটাও বলি দ্রাব্যতা গুণফল ধ্রুবক, সলিউবিলিটি কনস্ট্যান্ট বা সলিউবিলিটি প্রোডাক্ট। যখন তুমি বলো দ্রাব্যতা গুণফল, এটার ইংলিশ হলো সলিউবিলিটি প্রোডাক্ট, আর আমরা একটা ধ্রুবক এখানে ইউজ করব, সেটাকে বলা হয় দ্রাব্যতা গুণফল ধ্রুবক, যেটাকে বলা হয় সলিউবিলিটি প্রোডাক্ট কনস্ট্যান্ট, যেটাকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি। ওকে। আচ্ছা, এখন সবার আগে জানতে হবে এই বিষয়টা কার জন্য প্রযোজ্য। হ্যাঁ, কাদের জন্য প্রযোজ্য? যেমন ধরো আমরা যখন জাকাতের টাকা দেই, সরকার কিন্তু আমাদেরকে নানান টাকা দেয়। যেমন ধরো মাস শেষে আমাদেরকে সরকারি চাকরিজীবী যারা, সরকার আমাদেরকে একটা টাকা দেয়, সেটা কিন্তু কি কোনো সাহায্য না, সেটা হলো আমার পারিশ্রমিক। আমি যে শ্রমটা দিচ্ছি এটার বিনিময়ে সরকার আমাকে একটা মানি দিচ্ছে, সেটাকে আমরা বলি হলো বেতন, স্যালারি। ওকে। আবার ঈদের সময় দেখবা আমরা সবাই, আমরাও দেই তোমরাও দাও, ঠিক আছে, সরকারও দেয়, মানুষজনকে সাহায্য করে গরিব মানুষ। ওটা কি? ওটা হলো জাকাতের টাকা। ওটা হলো কিন্তু যাদের এবিলিটি আছে, যার কাজ করার সামর্থ্য আছে, যার অর্থ সম্পদ আছে, সে কিন্তু এটা ভোগ করতে পারবে না। যারা হলো অসহায়, ফিনান্সিয়ালি আর্থিকভাবে শারীরিকভাবে যারা অসহায় দুর্বল, তাদের জন্য হলো ওই টাকাটা। ঠিক আছে, তাহলে খেয়াল করো, সবই কিন্তু সরকারের টাকা, বাট কোনোটা হলো আমি ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা কি বলছিলাম যে সরকারের টাকা কোনোটা আমি ইউজ করতে পারবো, কোনোটা আমি ইউজ করতে পারবো না। হ্যাঁ, ওকে, তাহলে আমরা বলছি কোনোটা আমরা ইউজ করতে পারবো সরকারের টাকা, আবার কোনোটা হলো আমি ইউজ করতে পারবো না। ঠিক আছে। ওকে, আমাদের একটু স্লাইড শেয়ারে যাই, আবার একটু প্রবলেম করছে। ওকে, চলে আসছে, আসো। তো যেটা বলতেছিলাম যে
সরকারেরই টাকা, সরকার দিচ্ছে, কোনোটা তুমি ইউজ করতে পারছি, আমি ইউজ করতে পারছি। যেমন বেতনটা হলো আমি নিতে পারবো, আমি ইউজ করতে পারবো ওই টাকাটা, বাট সরকার যখন জাকাতের টাকা দিবে ওটা কিন্তু আমি নিতে পারবো না, কারণ আমি জাকাতের টাকা নেওয়ার মতো যোগ্যতা বা অবস্থা আমার নাই, ওটা নেওয়াটা খুব একটা সুখকর না, ঠিক আছে? এটাই কাজে যে কোনো জিনিস যখন তুমি পড়বা সবার আগে জানতে হবে এটা কার জন্য প্রযোজ্য, ঠিক আছে? এটা শিখতে হবে যে এটা কার জন্য প্রযোজ্য। হ্যাঁ, এটা হলো সবার আগে জানতে হবে যে এটা এই জিনিসটা কার জন্য প্রযোজ্য, ঠিক আছে? ওকে, তো এখন আসো, ঠিক এই সলিউবিলিটি কনস্ট্যান্ট প্রোডাক্ট বা সলিউবিলিটি কনস্ট্যান্ট অথবা সলিউবিলিটি প্রোডাক্ট, এই জিনিসগুলো হলো দুর্বল তড়িৎ বিশ্লেষের জন্য প্রযোজ্য। আবার বলছি, কার জন্য প্রযোজ্য? দুর্বল তড়িৎ বিশ্লেষের জন্য প্রযোজ্য। এখন আসো, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কোনটা? হ্যাঁ, এটা জানতে হবে তোমাকে। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আমরা কাদেরকে বলি? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হলো যে সকল লবণকে পানিতে দেওয়ার পর এটা এটা হলো সামান্য মাত্রায় দ্রবীভূত হয়, ঠিক আছে? সামান্য মাত্রায় দ্রবীভূত হয়। কি মাত্রায়? আংশিক দ্রবীভূত হয়, ঠিক আছে? তাদেরকে বলা হয় দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইট। আমরা গতদিন এই কথাটা বলেছি, তাই না? ওকে, তাহলে যে সকল লবণকে পানিতে দেওয়ার পর বা তড়িৎ বিশ্লেষ্যকে পানিতে দেওয়ার পর এটা আংশিক বিয়োজিত হয়, সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, তাদেরকে বলা হয় দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ওকে, কি বলা হয়? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, আর যে সকল লবণ বা তড়িৎ বিশ্লেষ্য পানিতে দেওয়ার পর সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়, হ্যাঁ, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড পানিতে দিলে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়, তাহলে এটা স্ট্রং ইলেকট্রোলাইট, আমি গত লেকচারে এটা বলেছি। আর ধরো সিলভার ক্লোরাইড, এটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইট অথবা স্পেয়ারিংলি সলিউবল সল্ট, এরকমও বলে। আবার বলছি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য অথবা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য অথবা উইক ইলেকট্রোলাইট অথবা স্পেয়ারিংলি সলিউবল সল্ট। স্পেয়ারিংলি মানে হলো সামান্য মাত্রা, অল্প পরিমাণে। ওকে, সিলভার ক্লোরাইড, হ্যাঁ, এদের ক্ষেত্রে হলো আমাদের এই দ্রাব্যতা গুণফল অথবা দ্রাব্যতা গুণফল ধ্রুবক সলিউবিলিটি কনস্ট্যান্ট শব্দটা প্রযোজ্য, ঠিক আছে? তাহলে সবার আগে বুঝতে হবে এটা কার জন্য প্রযোজ্য। হ্যাঁ, এটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জন্য প্রযোজ্য না। হ্যাঁ, ওকে, এবার আসো, এটাকে ধরো আমরা একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের লবণ নিলাম অথবা অথবা হলো ধরো আমরা হলো একটা কি নিলাম, হ্যাঁ, অথবা ধরো আমরা একটা ইলেকট্রোলাইট নিলাম, স্পেয়ারিংলি সলিউবল সল্ট অথবা উইক ইলেকট্রোলাইট, যেটাই বলে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য আমরা সিলভার ক্লোরাইড নিলাম, এটাকে আমরা পানিতে দিলাম। এই যে আমরা উভয়মুখী চিহ্ন, যখনই আমি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য নিব তখন উভয়মুখী চিহ্ন ইউজ করতে হবে। গত লেকচারে আমি বলেছি, যখন শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য হবে তখন আমরা একমুখী চিহ্ন ইউজ করব, আর যখন এটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে তখন আমরা হলো উভয়মুখী চিহ্ন ইউজ করব। ওকে, সলিড সিলভার ক্লোরাইডকে আমরা পানিতে দিয়ে দিলাম, তাহলে কি পাওয়া যাবে? সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন পাওয়া যাবে, ঠিক আছে? কি পাওয়া যাবে? সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন পাওয়া যাবে, ঠিক আছে? ওকে, এখন হলো এটার জন্য আমাদের সাম্য ধ্রুবকের ইকুয়েশন লিখতে হবে। কি ধ্রুবকের? সাম্য ধ্রুবকের ইকুয়েশন লিখবো। হ্যাঁ, তো ইকুয়েশনটা লেখার উপায় হলো, আমি পরবর্তী স্লাইডে আবার তোমাদেরকে বলবো আসলে সাম্য ধ্রুবক কি করে লিখে। আচ্ছা, একটু আমরা ওখানে চলে যাই যে সাম্য ধ্রুবকের ইকুয়েশনটা কি করে লিখে। এই যে এটা ভরক্রিয়া সূত্র নামে একটা সূত্র পাবা তোমরা 4th চ্যাপ্টারে গেলে, ওখানে হলো এই ইকুয়েশনটা দিয়ে তুমি বুঝবা যে ইকুয়েশনটা কি করে আসে, এটা আমরা প্রতিপাদন করব, ঠিক আছে? ওখানে 4th চ্যাপ্টারে, বাট আমাদের এখানেই লাগছে। সেজন্য আমি একটু বলে নিচ্ছি বিষয়টা কিরকম। ধরো এ এবং বি হলো দুইটা বিক্রিয়ক, এ এবং বি দুইটা বিক্রিয়ক। এখানে একটা ভুল লিখেছে, আমি যেখান থেকে নিয়েছি কপি পেস্ট করে, এটা ক্যাপিটাল বি হলো বিক্রিয়ক আর স্মল বিটা হলো এটার সাথে কত মোল আছে, হ্যাঁ, আগে পরে করে ফেলেছে। ওকে, আমি বলে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, তাহলে আমরা কি বলছি? আমরা বলছি হলো, আচ্ছা আমি একটু অ্যানোটেট করে লিখি বিক্রিয়াটাকে, তাহলে সুবিধা হবে। আসো একটু অ্যানোটেট করে দেই। ওকে, এ ক্যাপিটাল এ হলো আমাদের বিক্রিয়ক প্লাস স্মল বি, এটা হলো মোল সংখ্যা, আর ক্যাপিটাল বি হলো বিক্রিয়ক। আমি অ্যারো চিহ্ন দিলাম বা উভয়মুখী চিহ্ন দিলাম, তুমি যেটাই দাও উভয়মুখী দেই,
ওকে দিলাম, স্মল সি লিখলা, এটা হলো মোল সংখ্যা, আর ক্যাপিটাল সি লিখলা একটা, এটা হলো উৎপাদ, প্লাস স্মল ডি লিখো একটা, স্মল ডি, আর ক্যাপিটাল ডিটা লিখো হলো এটা উৎপাদ। এই হলো আমাদের ধরো বিক্রিয়া। হ্যাঁ, ওকে, এই বিক্রিয়াটাকে আমি ঠিক করে লিখলাম। ওকে, তাহলে আমাদের বিক্রিয়ক হলো কি এখানে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, উৎপাদ কি ক্যাপিটাল সি এন্ড ক্যাপিটাল ডি। ওকে, এখন তোমার এই ভরক্রিয়া সূত্রানুসারে এই কেসিটাকে বলা হয় সাম্য ধ্রুবক। হ্যাঁ, সাম্য ধ্রুবক, এই সি দিয়ে বোঝায় কে একটা ধ্রুবক, এই যে কে হলো একটা ধ্রুবক, আর সি দিয়ে বোঝায় কনসেন্ট্রেশন। এখানে আমরা মোলার ঘনমাত্রার জন্য ইউজ করব, এটা নানান টাইপের হতে পারে, ফোর্থ চ্যাপ্টারে গেলে তুমি তখন ওটাকে এক্সপ্লেন করবো, আজকে আমি ওখানে যাব। আজকে শুধু বলবো এটা হলো, যেহেতু আমরা হলো কে কে প্রকাশ করব এ বি সি ডি এর ঘনমাত্রা দিয়ে, কনসেন্ট্রেশন দিয়ে, সেজন্য আমরা এটাকে বলি কি মোলার সাম্য ধ্রুবক, মোলার ঘনমাত্রা দিয়ে। এটাকে আমরা কেসি কে বলি কি মোলার সাম্য ধ্রুবক, অথবা সিম্পলি বলি সাম্য ধ্রুবক, কে ইকুইলিব্রিয়াম। ওকে, তাহলে তোমরা কিন্তু স্কুলে সাম্যাবস্থা পড়ে আসছো, লাসাতেলিয়ার নীতি পড়ে আসছো, ওগুলা আবার ফোর্থ চ্যাপ্টারে গেলে আবার পড়াবো আমরা। ওকে, ঠিক আছে, আমরা এখানে থাকি। তাহলে নিয়ম হলো কেসি ইকুয়ালস হবে উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। তাহলে দেখো তো, উৎপাদ আমাদের এখানে কে কে আছে, সি এবং ডি। এই যে সি হলো একটা উৎপাদ, ডি হলো আরেকটা উৎপাদ, তাহলে সি এবং ডি হলো আমাদের উৎপাদ। তাহলে আমি লিখবো, আর মোলার ঘনমাত্রাকে প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দ্বারা, তাহলে সি থার্ড ব্র্যাকেট, আর এর সাথে যে যত মোল সি থাকবে, দেখো তো কত মোল সি আছে, এই যে স্মল সিটা হলো এখানে তার মোল সংখ্যা। হ্যাঁ, এই সিটা হবে তার পাওয়ার, এই যে সি এর পাওয়ার, আর এই যে ডি হলো উৎপাদ, তার সাথে ডি এর সাথে কত মোল ডি আছে সেটা হয়ে যাবে তার পাওয়ার। ঠিক আছে, তাহলে আমরা লিখবো থার্ড ব্র্যাকেট সি তার পাওয়ার সি, থার্ড ব্র্যাকেট ডি তার পাওয়ার ডি, কারণ আমাদের এখানে উৎপাদ হলো সি এবং ডি, তাদের পাওয়ার হলো স্মল সি এবং স্মল ডি। একইভাবে বিক্রিয়ক হলো এ এবং বি, তাহলে নিচে যাবে বিক্রিয়ক, এই যে এ এবং বি, থার্ড ব্র্যাকেট এ এবং বি, এর পাওয়ার এর সাথে মোল সংখ্যা হলো স্মল এটা হবে এ এর পাওয়ার, স্মল বিটা হবে বি এর পাওয়ার। এই হলো আমাদের সাম্য ধ্রুবক, যেটা আমরা ভরক্রিয়া সূত্র বলি, ল অফ মাস অ্যাকশন বলি ইংলিশে, সেটা অনুযায়ী আমরা সাম্য ধ্রুবককে লিখি। ঠিক এই নলেজটুকু আমরা হলো ওই স্লাইডে খাটাবো। আবার বলছি, সাম্য ধ্রুবকটা কি, উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। ঠিক আছে, যদি এক মোল হয় পাওয়ার হিসেবে আমরা কিছুই লিখবো না, আর যদি এক ভিন্ন অন্য কোনো সংখ্যা হয়, 2 3 4 5 এরকম সংখ্যা হয়, তাহলে ওই মোল সংখ্যাটাকে আমরা এটাকে পাওয়ার হিসেবে উপরে লিখবো। ঠিক আছে, যেমন সি এর সাথে আছে সি মোল, এটা সি এর পাওয়ার হবে, থার্ড ব্র্যাকেট ডি এর পাওয়ার হবে কত, স্মল ডি, থার্ড ব্র্যাকেট বি এর পাওয়ার হবে কত, স্মল বি, এটা বি কত মোল সেটা, থার্ড ব্র্যাকেট এ এর পাওয়ার হবে কত, স্মল এ, এই যেরকম করে আমরা লিখবো। ওকে, এভাবে লিখে আমরা এটা ক্লিয়ার করে ফেললাম, এভাবে লিখে হলো আমরা ওই স্লাইডটা পেলাম। ঠিক আছে, ওকে, এখন আসো, এই যে আমরা এখন এখানে আসি, কেসি ইকুয়ালস, এই কোশ্চেনে তুমি যদি এটা খাটাও, দেখো তো ওই যে কেসি যে একটু আগে যেটা পেলাম আমি এক্সপ্লেন করলাম, সেটা যদি আমি এখানে খাটাই, অনেকে আজকে কোশ্চেন করেছে আমাকে যে এটা পাওয়ার কেন হলো এটা। হ্যাঁ, সেই আনসারটা কিন্তু আমি তুমি দিয়ে দিলাম। অনেকেই আমাকে আজকে কোশ্চেন করেছে এটা। ওকে, তাহলে এখন আসো, এই সিলভার ক্লোরাইড ভেঙে হলো সিলভার আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, মানে হলো কি সিলভার ক্লোরাইড সম্পূর্ণরূপে আয়নিত হয় না। যখনই তুমি উভয়মুখী চিহ্ন দেখতে পাবা তখনই বুঝবে এটা হলো একটা দুর্বল তড়িৎ বিশ্লেষণ, এটা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না, বেশিরভাগই বাম পাশে থেকে যায়, ডান পাশে উৎপাদে যায় খুবই সামান্য পরিমাণ। তাহলে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের পরিমাণ দ্রবণে খুবই অল্প পরিমাণ থাকবে, বেশিরভাগ লবণই অদ্রবীভূত অবস্থায় বা অবিয়োজিত অবস্থায় থেকে যাবে। ঠিক আছে, সিলভার ক্লোরাইড হিসাবে থেকে যাবে। ওকে, তাহলে কেসি ইকুয়ালস, আমরা এখন লিখবো এখানে উৎপাদ কি কি, দেখো তো সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন, তাহলে সিলভার আয়ন থার্ড ব্র্যাকেট একুয়াস, কিন্তু এখানে না লিখলেও চলবে, তুমি এখানে লিখেছ, বাট এই ইকুয়েশনে লিখলেও চলবে না লিখলেও চলবে, এটা নিয়ে ওরিড হবা না। হ্যাঁ, ওকে, তাহলে সিলভার প্লাস থার্ড ব্র্যাকেট এবং সিএল মাইনাস থার্ড ব্র্যাকেট, যেহেতু মোলার ঘনমাত্রা এই জন্য থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলে এটা বোঝায় মোলার ঘনমাত্রা, গোড়ার ডিম মোলার ঘনমাত্রা, তার মানে হলো মোলার ডিমে গোড়ার থার্ড ব্র্যাকেট গোড়ার ডিম, তাহলে বুঝে গেলা এটা হলো গোড়ার ডিমের মোলার ঘনমাত্রা। ঠিক আছে, ওকে, থার্ড ব্র্যাকেট এ তার মানে এ এর মোলার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট বি তার মানে বি এর মোলার ঘনমাত্রা। সলিউশন কেমিস্ট্রিতে আমরা যখন এটা ইউজ করব তখন তোমাকে এভাবে বুঝে নিতে হবে। ওকে,
তাহলে সিলভার আয়নের মোলার ঘনমাত্রা লিখবো থার্ড ব্র্যাকেট সিলভার আয়ন, ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা লিখবো থার্ড ব্র্যাকেট ক্লোরাইড আয়ন। তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রা লিখে শেষ। বিক্রিয়কে আছে আমাদেরকে সিলভার ক্লোরাইড, হ্যাঁ, সো সিলভার ক্লোরাইড লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলে সিলভার ক্লোরাইডের মোলার ঘনমাত্রা তুমি পেয়ে গেলা। ওকে, এখন আসো আমরা পানি কেন বাদ দিলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে। হ্যাঁ, এই যে পানিটা কেন লিখলাম না, ইকুয়েশনে পানি তো আছে, নাহলে একুয়াস হলো কি করে। হ্যাঁ, পানিটাকে কেন ইকুয়েশনে ঢুকালাম না, পানিকে তো আমরা বাম পাশে রিঅ্যাক্ট্যান্টে দিয়ে দিতে পারতাম বিক্রিয়কে। হ্যাঁ, দিলেও কিন্তু আমরা পানি না লিখলেও চলতো, পানি লিখলেও কোনো সমস্যা নাই, না লিখলেও কোনো সমস্যা নেই। এখন আসো এটা লজিকটা কি, আমি বলে দিলাম লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, বাট এটা কোনো কথা হলো না। তোমাকে লজিকটা বুঝতে হবে, কেন লিখলেও সমস্যা নাই, কি করতে হবে, না লিখলেও কেন সমস্যা নাই, কেন সমস্যা নাই, সেটা তোমাকে মাথায় কোশ্চেন করতে হবে। ওকে, আসো লিখতে হবে না এই জন্য, তুমি যদি পানি বামে লিখো তাহলে পানিটা নিচে আসবে। প্রথমে বলি কেন লিখতে হবে না। লিখতে হবে না এই জন্য, এই বিক্রিয়ায় পানি ভাঙবেও না, পানি থেকে নতুন কিছু উৎপন্ন হবে না, না ভাঙলে তো নতুন কিছু উৎপন্ন হওয়ার সম্ভাবনাই নাই, তাই না। যেমন সিলভার ক্লোরাইড ভেঙে গিয়েছে, সিলভার আয়ন হয়েছে, ক্লোরাইড আয়ন হয়েছে, ওকে আমরা ইকুয়েশনে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু এই বিক্রিয়ায় পানি হলো সিলভার আয়নকে ঘিরে রাখে, ক্লোরাইড আয়নকে ঘিরে রাখে, এগুলো আমি বলেছি আগের লেকচারগুলোতে। সিলভার ক্লোরাইডকে ভাঙতে সহায়তা করে, ঠিক আছে। ওকে, বাট নিজে ভাঙেও না, ভেঙে হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে না। যেহেতু এই সিস্টেমে আমরা যে সিস্টেমটা বিবেচনা করছি, এই সিস্টেমে পানির কোনো প্রকার রাসায়নিক পরিবর্তন ঘটে না, সো এটাকে এখানে ইনক্লুড করার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? তাহলে কেন লিখতে হবে না সেটার আনসার দিলাম আমি, আবার বলছি। যেহেতু এখানে পানি সিলভার আয়নকে ঘিরে রাখে, ওই যে একুয়াস, সিলভার আয়ন একুয়াস, তার মানে 6টা পানির অণু ওকে ঘিরে রেখেছে। ধনাত্মক আয়ন ঋণাত্মক অক্সিজেন প্রান্ত দিয়ে ওকে ঘিরে রেখেছে। আবার ক্লোরাইড আয়ন, ও হলো ঋণাত্মক আয়ন, তাহলে হাইড্রোজেন প্রান্ত দিয়ে 6টা পানির অণু ওকে ঘিরে রেখেছে, ঠিক আছে। এই জন্য লিখি, হ্যাঁ, তাহলে ঘিরে রেখেছে। হাইড্রোজেন, এই পানি ভেঙে H প্লাস বা OH মাইনাস কিছুই উৎপন্ন হয় নাই, হ্যাঁ, বা পানির সাথে অন্য কোনো বিক্রিয়াও হয় নাই, হ্যাঁ, কিছুই হয় নাই, ঠিক আছে। এখানে পানি ভাঙছেও না, নতুন কিছু উৎপন্ন করছে না, এই কারণে পানির যেহেতু কোনো চেঞ্জ হয় নাই, সেজন্য আমরা ওকে বলি এখানে লিখতে হবে না। ক্লিয়ার? ওকে, এবার আসো লিখলে কি হবে, লিখলে কি মহাভারত অশুদ্ধ হবে না, লিখলেও কোনো সমস্যা নাই। ধরো আমি বাম পাশে সিলভার ক্লোরাইড প্লাস পানি দিয়ে দিলাম, দিয়ে লিখলাম সিলভার প্লাস একোয়াস প্লাস ক্লোরাইড মাইনাস একোয়াস, আমি বামে বিক্রিয়কের মধ্যে ঢুকিয়ে দিলাম। ওকে, তাতেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা করতাম কি, ধরো আমি যদি এরকম লিখি, এই যে সিলভার ক্লোরাইড, আমি একটু আবার অ্যানোটেট করি, দেখো এই ধরো আমি এখানে এই জায়গাটায় ধরো আমি এই যে এখানে দিলাম প্লাস ওয়াটার, হ্যাঁ, এরকম দিতে পারতাম, ওই যে অ্যারো চিহ্নের উপরে না দিয়ে আমি এখানে দিয়ে দিতে পারতাম, H2O এখানেও দিতে পারতাম, দিলে তখন আমি আবার কিন্তু এখানে যেহেতু বিক্রিয়ক থার্ড ব্র্যাকেট H2O লিখে ফেলতাম আমি এখানে, এই তখন আমাকে ইকুয়েশনটা লিখতে হতো এইভাবে, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট H2O এই যেরকম লিখতাম, ঠিক আছে। ওকে, তাহলে দাও এই থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, এইটা হতো। এখন দেখো যদি আমি বিক্রিয়কে পানি দেই তাহলে আমাকে এরকম লিখতে হতো। ওকে, তাহলে আমরা এখন এখানে লিখতাম কি ইনটু, এই যে এখানে লিখতাম ইনটু থার্ড ব্র্যাকেট H2O। আমি তো দেই নাই এই জন্য এগুলো লিখি নাই, হ্যাঁ, এখন দিচ্ছি, ধরো বুঝে নাও এগুলো, হ্যাঁ। ওকে, তোমাদের বইতে হলো এই জিনিসগুলোকে ফোকাস করে না, ঠিক আছে। সেই জন্য আমি বলি গুগল স্যারের বই ফলো করো, হ্যাঁ, এগুলোতে পাবা এগুলো সব কথা। ওকে, তাহলে আমরা এইভাবে লিখতাম। এখন দেখো এইভাবে লিখলেও কিন্তু আমরা আলটিমেট সমীকরণটা যা আসার কথা তাই পাবো, হ্যাঁ। এখন আমি তোমাকে বুঝিয়ে দিই, খেয়াল করো কি, এখানে দেখো আমরা তো বলেছি সিলভার ক্লোরাইড হলো স্পেয়ারিংলি সলিউবল সল্ট, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সামান্য পরিমাণে বিয়োজিত হয়, বেশিরভাগই অবিয়োজিত থেকে যায়। তাহলে আমরা বলতে পারি দ্রবণে সিলভার ক্লোরাইড যেহেতু সামান্য পরিমাণে বিয়োজিত হয়, তাহলে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রার তেমন কোনো পরিবর্তন হয় নাই, কারণ সামান্য পরিমাণে ভেঙেছে। যেমন ধরো আমার মাথা থেকে আমি যদি একটা চুল কেটে দিয়ে ফেলে দেয়, তারপর যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো স্যার আপনার ওজন কত, আসলে কি কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানেও তাই, সিলভার ক্লোরাইড পানিতে দেওয়ার পর হলো খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয়, ঠিক আছে। কাজেই সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা তেমন কোনো পরিবর্তন হয় না, সে কারণে আমরা এটাকে প্রায় ধ্রুব সংখ্যা ধরে ফেলতে পারি। থার্ড ব্র্যাকেট সিলভার ক্লোরাইড একটা ধ্রুব সংখ্যা। ক্লিয়ার? এবার আসো থার্ড ব্র্যাকেট H2O কিন্তু একটা ধ্রুব সংখ্যা। তোমাকে তো একটু আগে বলেছে সে ভাঙ্গেও না, কারোর সাথে যুক্ত হয়ে নতুন কিছু উৎপন্নও হয় না, ঠিক আছে। ওকে,
বিষয়টা এরকম, হাইড্রোজেন পানি যেতটুকু আছে এটা ভেঙে কি হয় না, H প্লাস ও H মাইনাস এই জাতীয় কিছু উৎপন্ন হয় না। তুমি আবার বলতে পারো ওই যে সিলভার ক্লোরাইডকে তো ঘিরে রেখেছে, হ্যাঁ এখানে একটা দুর্বল আকর্ষণ বল কাজ করেছে, এখানে একটা আকর্ষণ বল কাজ করেছে, বাট কিছু তো পানি তো ভেঙে যায় না, যে পানি আছে সেখান থেকেই কয়টা পানির অণু সিলভার আয়নকে ঘিরে রেখেছে, কয়েকটা ক্লোরাইড আয়নকে ঘিরে রেখেছে, এই সেটাই হয়েছে। তাহলে পানির এই যে থার্ড ব্র্যাকেট H2O পানির মোলার ঘনমাত্রা এটাও একটা ধ্রুব সংখ্যা, ক্লিয়ার, এবং এই ধ্রুবকের একটা ফিক্স মান আছে, হ্যাঁ এটা ওই চ্যাপ্টারে 4th চ্যাপ্টারে গেলে বলতাম, যাকে এখন যেহেতু এসেছে বলেই ফেলি। হ্যাঁ থার্ড ব্র্যাকেট H2O এর মান হলো 55.56 মোলার, আমি বলে দিচ্ছি এই ভ্যালুটা কত, থার্ড ব্র্যাকেট H2O এখানে লিখে ফেলি, থার্ড ব্র্যাকেট, আচ্ছা থার্ড ব্র্যাকেট H2O বলার দরকার নেই, শুধু আমি ভ্যালুটা লিখে ফেলি, হ্যাঁ কারণ এটা লেখা ঝামেলা, যে 55.56 মোলার। কি করে হয় আমি বুঝিয়ে দিচ্ছি, এটা মুখস্থ করতে হবে না, এই যে তো মোলার, এটা কি পানির মোলার ঘনমাত্রা, এই যে থার্ড ব্র্যাকেট H2O এটার মান হলো 55.56, দেখো একটা ধ্রুব সংখ্যা, ক্লিয়ার। তাহলে আগে ইকুয়েশনটা আমি কি করে আসে একটু পরে বলি, আমি ইকুয়েশনটাকে শেষ করে নেই। তাহলে আমরা বজ্রগুণ করে পাচ্ছি কি, সিলভার আয়ন ইন্টু ক্লোরাইড আয়ন ইকুয়ালস Kc ইন্টু থার্ড ব্র্যাকেট AgCl ইন্টু থার্ড ব্র্যাকেট H2O, আমরা এটা পেয়ে যাচ্ছি। ওকে, এখন Kc একটা ধ্রুব সংখ্যা, আমি তো বললাম সিলভার ক্লোরাইডের মোলার ঘনমাত্রা যেহেতু সামান্য পরিমাণে পরিবর্তিত, আমি যা সিলভার ক্লোরাইড নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে ভেঙে যাবে, বেশিরভাগই অবিজিত অবস্থা থেকে যাবে, তাহলে আমরা এটাকে একটা ধ্রুব সংখ্যায় ধরে ফেলি। কোনো কোনো বইতে বলে 1 সব ক্ষেত্রে বলা যাবে না, ঠিক আছে, সেটা হলো শুধুমাত্র সম্পৃক্ত দমনের ক্ষেত্রে, হ্যাঁ এগুলা মিসলিডিং ইনফরমেশন দিচ্ছে তোমাদেরকে। ওকে, আবার বলছি তুমি এটাকে এইভাবে বিবেচনা করো যে সিলভার ক্লোরাইড পানিতে সামান্য পরিমাণে দ্রবীভূত হয় এবং এটা বেশিরভাগই অবিজিত থেকে যায়, কাজে আমরা এটাকে একটা ধ্রুব সংখ্যা ধরে ফেলতে পারি, ঠিক আছে। ওই যে যেমন আমার ওয়েট চুল কাটার আগে, একটা চুল কাটার আগে যা ছিল একটা চুল কাটার পরেও তা প্রায় ফিক্স ধ্রুব সংখ্যা ধরে ফেললাম, হ্যাঁ এরকম। ওকে, আর থার্ড ব্র্যাকেট H2 এটাও একটা ধ্রুব সংখ্যা, মান কত 55.56, কি করে আসে আমি একটু পরে বলছি। তাহলে আমরা দেখছি কি, ডান পাশে তাকাও, Kc একটা ধ্রুব সংখ্যা, থার্ড ব্র্যাকেট সিলভার ক্লোরাইড একটা ধ্রুব সংখ্যা, H2 ও থার্ড ব্র্যাকেট H2 এটা একটা ধ্রুবক সংখ্যা, তিনটা ধ্রুবককে যদি আমরা গুণ করি তাহলে নতুন একটা ধ্রুবক পাবো, সেই নতুন ধ্রুবকটাকে আমরা প্রকাশ করলাম KSP দ্বারা, বুঝতে পেরেছো? আর KSPটা কি? ওকে, তাহলে KSP হলো আসলে তিনটা ধ্রুবকের গুণফল, হ্যাঁ এই যে সিলভার ক্লোরাইড দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য সাম্য ধ্রুবক, এবং যে তড়িৎ বিশ্লেষণটা প্রায় অবিজিত অবস্থায় থাকবে তার মোলার ঘনমাত্রা, এবং পানির মোলার ঘনমাত্রা, এই তিনটা গুণ করলে যে রেজাল্টটা পাবো, হ্যাঁ আর যদি পানির মোলার ঘনত্ব তুমি বাদ দাও তাহলে এটা এখানে ইনক্লুড হবে না, অর্থাৎ Kc এবং সিলভার ক্লোরাইডের মোলার ঘনমাত্রার গুণফলই হবে আমাদের KSP, ঠিক আছে। তাহলে KSP ইকুয়ালস কি পেলাম, সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রার গুণফল, এখানে এই যে লিখে দিয়েছে সিলভার ক্লোরাইড একটা কনস্ট্যান্ট, আমি তো পানি তখন ইনক্লুড করি না এই জন্য পানিকে বলি নাই। ওকে, এখন আমি একটু বলছি, আসো পানির এটা পরে বলি, আগে আমাদের KSP কি এটা বুঝিয়ে দিই তোমাদের। হ্যাঁ তাহলে তুমি কি লিখছো, সিলভার ক্লোরাইডের জন্য KSP ইকুয়ালস থার্ড ব্র্যাকেট সিলভার আয়ন থার্ড ব্র্যাকেট ক্লোরাইড আয়ন। তাহলে এই সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন কোত্থেকে আসলো, যে লবণকে আমরা পানিতে দিয়েছি, আমরা পানিতে দিয়েছি কোন লবণ, আমি এটা একটু অ্যানোটেটটা ক্লিয়ার করি তাহলে বুঝতে তোমার সুবিধা হবে, এত ঝামেলা রাখবো না আমি। ওকে, কমিয়ে ফেললাম, খেয়াল করো। আচ্ছা, তাহলে সিলভার আয়ন ক্লোরাইড আয়ন আসছে হলো, আমি পানিতে দিয়েছি কোন লবণ, এই যে সিলভার ক্লোরাইড, হ্যাঁ এই সিলভার ক্লোরাইডকে পানিতে দিয়েছি, তারা ভেঙে কি আয়ন উৎপন্ন করলো, সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন। তাহলে যে লবণের দ্রাব্যতা গুণফল ধ্রুবক তুমি বের করবা, সে লবণের KSP ইকুয়ালস হবে সেই লবণ থেকে কি কি আয়ন পাওয়া যায়, তাহলে সিলভার আয়ন ক্লোরাইড থেকে কি কি আয়ন পাওয়া যায়, সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন, তাদের মোলার ঘনমাত্রা নিতে হবে এবং তাদের উপযুক্ত ঘাত সহ এই মোলার ঘনমাত্রার গুণফল, এই যে দেখো আমি এখানে লিখে দিয়েছি, তাদের মোলার ঘনমাত্রার গুণফল উপযুক্ত ঘাত সহ। হ্যাঁ তাহলে কিভাবে বলবা, সংজ্ঞাটা কি, আরেকটা কথা হলো এই যে KSP কথাটা সব সময় সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, আবার বলছি KSP হলো সম্পূর্ণ সব সময় হলো সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, কোন ক্ষেত্রে প্রযোজ্য, সম্পৃক্ত দ্রবণ, একটু আগে বলেছি মৃদু তড়িৎ বিশ্লেষণের জন্য প্রযোজ্য, এখন আরেকটা বললাম সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। আমি কিন্তু সম্পৃক্ত দ্রবণ উদাহরণ তোমাদেরকে আগে দিয়েছি, সম্পৃক্ত অসম্পৃক্ত অতিপৃক্ত, হ্যাঁ যে দ্রবণে ধরো 10 গ্রাম বস্তু দ্রবীভূত হওয়ার কথা, ঠিক 10 গ্রামই যদি থাকে কোনো দ্রবণের বস্তু, ধরো আমি 1 গ্লাস পানি নিলাম, ওখানে 10 গ্রাম চিনি দ্রবীভূত হওয়ার কথা, আমি 10 গ্রামই দিলাম, তাহলে আমরা এটাকে বলি সম্পৃক্ত দ্রবণ। হ্যাঁ আর যদি 8 গ্রাম দেয়, একটু কম দিয়েছি,
তাহলে এটাকে বলি অসম্পৃক্ত। আর যদি 11 গ্রাম দিয়ে বেশি দিয়েছি তাহলে সেটাকে বলি অতিপৃক্ত। ক্লিয়ার? ধরো আমি তোমাদেরকে এরকমও বলেছিলাম যে একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট বসতে পারে, 60টা সিট আছে, হ্যাঁ, আর একজন টিচার। তাহলে একজন টিচার এবং 60 জন স্টুডেন্ট নিয়ে যে ক্লাস, এটাকে বলা হয় সম্পৃক্ত ক্লাস, স্যাচুরেটেড ক্লাস। আর যখন 2-3 জন কম থাকলো, ধরো 5 জন আসে নাই, 55 স্টুডেন্টস আছে, 69, তাহলে এই যে কম আছে, 14 জন থাকার কথা তার চেয়ে কম আছে, তাহলে সেটাকে বলি আমরা অসম্পৃক্ত, হ্যাঁ, আনস্যাচুরেটেড। ঠিক আছে? আর যদি ধরো 62 জন আছে, 2 জন বেশি আছে, অতিপৃক্ত, সুপার স্যাচুরেটেড আমরা বলি এটাকে। ঠিক আছে? ওকে, তাহলে সম্পৃক্ত দ্রবণ হলো, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রেই হলো আমাদের কেএসপিটা প্রযোজ্য। হ্যাঁ, ওকে, এবার আসো তাহলে সংজ্ঞাটা কি বলবো। এই যে কেএসপির সংজ্ঞা, নানান বইতে নানান কথা পাও, ভুলে ভালে ভর্তি, তুমি লিখবা কি? তাহলে সংজ্ঞাটা এভাবে বলো, অর্থাৎ আমরা হলো সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবো। তাহলে দ্রবণের আয়তন একটা ফিক্স করে নিই, যেহেতু মোলার ঘনমাত্রা বলেছি 1 লিটার দ্রবণ। মোলার ঘনমাত্রা বলি তোমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে যা ডিল করবা বেশিরভাগই মোলার ঘনমাত্রা নিয়ে ডিল করবা। সো মোলার ঘনমাত্রায় দ্রবণ 1 লিটার ধরা হয়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা বলি যে 1 লিটার পানিতে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করলে যে পরিমাণ আয়ন দ্রবীভূত অবস্থায় থাকবে, সিলভার ক্লোরাইড থেকে তুমি সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন পাবা। এদের মধ্যে যে পরিমাণ সিলভার আয়ন এবং যে পরিমাণ ক্লোরাইড আয়ন পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে তাদের উপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফল, হ্যাঁ, তাদের মোলার ঘনমাত্রার গুণফল উপযুক্ত ঘাত সহ। উপযুক্ত ঘাত কোনটা? ওই যে একটু আগে ছিল, সি টু দি পাওয়ার সি, থার্ড ব্র্যাকেট ডি টু দি পাওয়ার ডি, থার্ড ব্র্যাকেট এ টু দি পাওয়ার এ, থার্ড ব্র্যাকেট বি টু দি পাওয়ার বি। ওই যে উপযুক্ত ঘাত হলো স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি, ওই যে ওগুলা। ঠিক আছে? তাহলে দেখতে হবে স্টকিওমেট্রিক ইকুয়েশনটা কি, তোমাকে দেখতে হবে সমতাকৃত সমীকরণটা কি। এখানে তোমাকে সমতাকৃত সমীকরণটা লিখতে হবে, সেই সমতাকৃত সমীকরণ নিয়ে তোমাকে আগাতে হবে। ঠিক আছে? সেই সমতাকৃত সমীকরণ নিয়ে তুমি যখন আঁকাবা, ইকুয়েশনটা লিখবা, তখন তুমি পাবা উপযুক্ত ঘাতটা কত। ঠিক আছে? তাহলে আমরা কি বলবো, 1 লিটার পানিতে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করলে যে পরিমাণ আয়ন দ্রবীভূত থাকবে তাদের মোলার ঘনমাত্রার গুণফল ব্র্যাকেটে লিখে দেবো উপযুক্ত ঘাত সহ, বলা হয় কি দ্রাব্যতা গুণফল ধ্রুবক। এটাকে কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। কেএসপি আমরা একটু আগে বলছি এটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা মনে রাখতে হবে, একটা দ্রবণের জন্য কেএসপির মান কিন্তু ফিক্স, কখনোই পরিবর্তিত হয় না যদি না তুমি তার তাপমাত্রা পরিবর্তন করো। কেবলমাত্র তাপমাত্রা পরিবর্তন করলেই কোনো দ্রবণের কেএসপি পরিবর্তিত হয়। দেখো আমি টোটাল কথাটা কেএসপি বোঝানোর জন্যই ব্যয় করলাম একটা স্লাইড নিয়ে। বিষয়টা এত সহজ না, তুমি একবার পড়ে চলে গেলে তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে তোমাকে জানতে হবে কয়টা বিষয়। এটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, এটা শুধুমাত্র মৃদু তড়িৎ বিশ্লেষণের জন্য প্রযোজ্য, এটা শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন করলে পরিবর্তিত হয়। ঠিক আছে? ওকে, তাহলে তুমি কি শিখলা, কোন একটা দুর্বল তড়িৎ বিশ্লেষককে পানিতে ছেড়ে দিলা, ওখান থেকে তুমি যে আয়ন পাবা, সাধারণত আমরা দুইটা আয়ন পাই, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে পরিমাণ অংশ পানিতে দ্রবীভূত থাকে তাদের মোলার ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফলকে বলা হয় দ্রাব্যতা গুণফল ধ্রুবক। এটা একটা ধ্রুব সংখ্যা, কারণ আমরা বলেছি একটা দ্রবণে এটার মান ফিক্স থাকে যদি না আমি তাপমাত্রা পরিবর্তন না ঘটাই। ঠিক আছে? এই হলো আমাদের কেএসপির সংজ্ঞা। ঠিক আছে? মোটামুটি কথা তুমি এখানে সব পেয়েছো। তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করো, আমি আনসার করবো। ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাই। আসো, এটা বলেছি ভরক্রিয়া সূত্রটা। এখন আসো, এটা প্রায় কোশ্চেন আসে পরীক্ষায়, সিলভার ক্লোরাইডের কেএসপি ইকুয়ালস 1.8 × 10⁻⁻10 বলতে কি বুঝো? তাহলে তুমি এটাকে জাস্ট এক লাইনের সংজ্ঞা দিয়ে চলে আসবে না, তুমি একটু বিষয়টা রিয়েলাইজ করার জন্য ইকুয়েশনটা লিখবা। এই যে আগের যে ইকুয়েশনটা ছিল সেটাই। এখন তুমি তো জানো কেএসপি ইকুয়ালস সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে যেহেতু বলেছে সিলভার আয়ন তোমার কি বলা, সিলভার আয়নের মোলার ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা ইকুয়ালস হলো 1.8 × 10⁻⁻10। এখন আমরা এখানে কোনো ঘাত দিই নাই, আসলে উপযুক্ত ঘাত দিয়েছি, কারণ সিলভার আয়নের সাথে আছে 1 মোল, আমি এখানে পাওয়ার হিসাবে লিখবো 1 মোল, ক্লোরাইড আয়নের আগে আছে 1 মোল, এখানে পাওয়ার হিসাবে লিখবো 1 মোল। সো 1 আর লিখতে হয় না, তোমরা এটা জানো। হ্যাঁ, তাহলে কি লিখবা? আর একটা কথা কিন্তু বলা হয়নি, আমরা যখন সলিউশন কেমিস্ট্রিতে কাজ করি তখন এটা রুম টেম্পারেচারে, কক্ষ তাপমাত্রায় আমরা কাজ করি। কক্ষ তাপমাত্রা বলতে ধরা হয় আরটি বলি আমরা, রুম টেম্পারেচার। এই কক্ষ তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস অথবা 298 কেলভিন। হ্যাঁ, তাহলে আমরা এটা না বললেও বুঝে নিব যে টেম্পারেচার, রুম টেম্পারেচার মানে কত, 25 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে আমরা এটা বলবো কক্ষ তাপমাত্রায় বলতে পারো, অথবা বলতে পারো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানিতে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করলে যে পরিমাণ আয়ন দ্রবীভূত থাকে, অর্থাৎ দ্রবীভূত আয়ন কি কি এখানে সিলভার আয়ন ও ক্লোরাইড আয়ন, এদের মোলার ঘনমাত্রার গুণফল হয় 1.8 ইন্টু 10⁻⁻10। এখানে আর উপযুক্ত ঘাতটা ইনক্লুড করি নাই, কারণ আমরা এখানে জানি 1 মোল ঘাত 1 থাকছে, সেটা আর বলতে হয় না, ঠিক আছে, সেই জন্য আমরা এটা দিই না, বাট দিলেও কোনো সমস্যা নেই। তাহলে তুমি তুমি কি বলতে পারছো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানিতে ওকে, আমরা এখানেই ছিলাম, লাইনটা একটু সমস্যা করছে আমাদের। তাহলে কি বললাম আমরা, যে আমরা বলছি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানিতে যদি আমরা সিলভার ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করি, তাহলে দেখা যাবে কি যে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রার গুণফল হবে কি 1.8 ইন্টু 10⁻⁻10। এটাই বোঝাচ্ছে দ্রাব্যতা গুণফল, ধ্রুবকের ভ্যালুটা দিয়ে আমরা এটা বুঝলাম। ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা পরের স্লাইডে গিয়ে দেখব যে এরকম আরো আসতে পারে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি এত বলতে কি বোঝো। তাহলে আমরা বলবো যে 25 ডিগ্রি সেলসিয়াস ওকে, বারবার আমাদের নেটের সমস্যা হচ্ছে, এজন্য একটু ইন্টারাপশন হচ্ছে। তাহলে কি বলছি আমরা, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি 2.5 ইন্টু 10⁻⁻39 বলতে আমরা কি বুঝি, আমরা বলবো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানিতে আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করি, তাহলে যে সকল আয়ন পাওয়া যাবে অ্যালুমিনিয়াম 3+ এবং Cl- এদের মোলার উপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফল হবে 2.5 ইন্টু 10⁻⁻39। এই যে এটা তুমি লিখে দেবা, ঠিক আছে, এটুকু লিখে আসলে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে বেরিয়াম সালফেটের জন্য এত বলতে কি বুঝো, ক্যালসিয়াম কার্বনেটের জন্য কেএসপি এত বলতে কি বুঝো, তোমরা এগুলো লিখে ফেলবা। হ্যাঁ, আগের স্লাইড থেকে দেখে দেখে জাস্ট ভ্যালুটা চেঞ্জ হবে, লবণটা চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, এখন আসলে আরেকটা কথা বলা দরকার তোমাদের, যে বেরিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, এগুলোকে বলা হয় 1:1 ইলেকট্রোলাইট। হ্যাঁ, এগুলোকে কি বলা হয় আমি যদি একটু অ্যানোটেট করে দিই। ওকে, আসো, ধরো লিখলাম আমি, ওকে ধরো আমি লিখলাম সিলভার ক্লোরাইড, এই যে সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড অথবা সোডিয়াম ক্লোরাইড, এগুলোকে বলা হয় কি 1:1 ইলেকট্রোলাইট, 1:1 ইলেকট্রোলাইট। সোডিয়াম ক্লোরাইড এটাও এরকম, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এই যে লিখলাম, এটাও 1:1 ইলেকট্রোলাইট, 1:1 ইলেকট্রোলাইট। 1:1 কেন, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, এখানে সংখ্যাটা সমান সমান, হ্যাঁ, রেশিওটাও 1:1, ক্যাটায়ন এবং অ্যানায়নের রেশিও 1:1, সো এই জন্য এগুলোকে বলে 1:1 ইলেকট্রোলাইট। 1:1 ইলেকট্রোলাইটের ক্ষেত্রে পাওয়ার হিসাবে 1 থাকবে, সো এটাকে তোমাকে বিবেচনায় নিতে হবে না, ঘাতটাকে বিবেচনায় নিতে হবে না। যেমন বেরিয়াম সালফেট, বেরিয়াম একটা, সালফেট একটা, দেখো 1:1 ইলেকট্রোলাইট। ক্যালসিয়াম কার্বনেট 1:1 ইলেকট্রোলাইট, ঠিক আছে। ওকে, তাহলে তুমি বুঝে গেলে ক্যাটায়ন একটা, অ্যানায়ন একটা, দুইটাই দ্বিযুজি। বেরিয়াম সালফেটের ক্ষেত্রে দুইটাই দ্বিযুজি, সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে দুইটাই একযুজি, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দুইটাই একযুজি, সো এগুলাতে ঘাত লাগবে না। তাহলে তুমি বলে দিবে বেরিয়াম আয়ন এবং সালফেট আয়নের মোলার ঘনমাত্রার গুণফল হয় কত, 1:1 ইন্টু 10⁻⁻10। কন্ডিশনটা কি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি 1 লিটার বেরিয়াম সালফেটের দ্রবণ প্রস্তুত করি, তাহলে যে পরিমাণ বেরিয়াম আয়ন এবং সালফেট আয়ন পানিতে দ্রবীভূত হবে, তাদের মোলার ঘনমাত্রার গুণফল হবে 1:1 ইন্টু 10⁻⁻10। এখানে উপযুক্ত ঘাত না লিখলেও চলবে, এখানে ঘাত 1 আমরা বুঝেই যাচ্ছে, ঠিক আছে। ওকে, জাস্ট এটা বলে দিলাম। আচ্ছা, এখন আসো আমরা পরের স্লাইডে চলে যাই। ওকে, এবার আসো আমরা আরেকটা নতুন টার্ম পেলাম, সেটা হলো কি আয়নিক গুণফল। আমরা আরেকটা রাশি পেলাম, সেটা হলো কি আয়নিক গুণফল। একটু আগে ছিল দ্রাব্যতা গুণফল ধ্রুবক, এখন হলো আয়নিক গুণফল ধ্রুবক, ঠিক আছে। আয়নিক গুণফল আমরা এটা পেলাম। ওকে, আয়নিক গুণফলকে আমরা প্রকাশ করি কেআইপি দ্বারা। আয়নিক গুণফল ধ্রুবকটাকে, দ্রাব্যতা গুণফলকে যেরকম প্রকাশ করেছি কেএসপি দ্বারা, আয়নিক গুণফল ধ্রুবককে প্রকাশ করবো হলো কেআইপি দ্বারা, আয়নিক প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট গুণফল। ওকে, ধরো আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কথা বিবেচনা করি, এটাকে আমরা বলি AB2 টাইপ
AB2 টাইপ, আমরা একটু পরে বলবো বিভিন্ন ধরনের AB টাইপ, AB2 টাইপ, AB3 টাইপ, A2B3 টাইপ, এরকম বলে বিভিন্ন টাইপের লবণ বা তড়িৎ বিশ্লেষ্য বলি আমরা। হ্যাঁ, আচ্ছা, আয়নিক গুণফল কিন্তু হলো তোমার যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে শুধু সম্পৃক্ত দ্রবণ না, অসম্পৃক্ত বলো, সম্পৃক্ত বলো, অতিপৃক্ত বলো, যে কোনো দ্রবণের ক্ষেত্রে আয়নিক গুণফল ধ্রুবকটা কি প্রযোজ্য। কিন্তু তুমি দ্রাব্যতা গুণফল ধ্রুবকটা পেয়েছো শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। বা আয়নিক গুণফল ধ্রুবক হলো যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। দুনিয়াতে যত ক্লাসের দ্রবণ আছে, এই তো 3 ক্লাসই তো, অসম্পৃক্ত, সম্পৃক্ত, অতিপৃক্ত, এগুলা যে কোনোটার ক্ষেত্রে আয়নিক গুণফল ধ্রুবকটা প্রযোজ্য। ওকে, এই যে আমরা লিখে ফেলছি সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত, যে কোনো লবণের জন্যই হতে পারে। আচ্ছা, তাহলে কোন একটা, ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে তুমি যদি পানিতে দাও, এটাও কিন্তু একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ক্যালসিয়াম 2+ একুয়াস, হাইড্রোক্সাইড আয়ন একুয়াস। হ্যাঁ, এটা হবে, দুটো উৎপন্ন হবে। এখন হাইড্রোক্সাইড আয়ন 2 মোল আছে, এই জন্য আমরা এটার সাথে 2 দিয়েছি। ঠিক আছে, ওকে, এটার সঙ্গে আমরা 2 দিয়েছি। আমি একটু রেকর্ডটা একটু পজ করি। ওকে, আচ্ছা, 2 দিয়েছি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কি, আমি একটু ফোন ধরতে হবে একটা, আমি একটু রেকর্ডটা পজ করে, ওকে, আমরা আবার বলছি। তাহলে আমরা হলো আয়নিক গুণফল ধ্রুবকটা হলো যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা যে কোনো দ্রবণের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল ধ্রুবক হবে, কিভাবে পাবো আমরা সেটা বের করছি, ওই আগেরটার মতোই KIP ইকুয়ালস হলো, আমরা এটা লিখবো। ঠিক আছে, ওকে, আর এখানে যেহেতু হাইড্রোক্সাইড আয়নের উপর সাথে পাওয়ার মোল আছে 2 মোল, এই জন্য এটা পাওয়ার হিসেবে চলে যাবে। ওকে, আচ্ছা, এখন আসো রিয়েলিটি হলো, রিয়েলিটিটা কি, এটা দিয়ে আসলে কি বুঝবা। হ্যাঁ, তুমি ধরো 2 মোল সিলভার ক্লোরাইডকে পানিতে যদি দাও, সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন পাওয়া কিন্তু সামান্য পরিমাণ। সমতাকৃত সমীকরণ বলে সিলভার আয়ন পাবা 2 মোল, ক্লোরাইড আয়ন পাবা 2 মোল। কিন্তু সত্যিকার অর্থে 2 মোল সিলভার আয়ন, 2 মোল ক্লোরাইড আয়ন পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে না, থিওরিটিক্যালি থাকার কথা। সেই আয়নিক গুণফল ধ্রুবকটা হলো যে তুমি যতটুকু নিয়েছো হিসাব করলে কতটুকু পাওয়া যাবে, ওইটাই হলো তোমার হলো আয়নিক গুণফল ধ্রুবক। ঠিক আছে, আয়নিক গুণফল ধ্রুবক হলো সেটা করে। ওকে, ওকে, তাহলে কি বললাম আমরা, আমরা হলো দ্রাব্যতা গুণফলের শুধুমাত্র আয়নগুলোর যে অংশটুকু দ্রবীভূত আছে তাদের মোলার ঘনমাত্রার গুণফলটা হিসাব করব। ঠিক আছে, আর আয়নিক গুণফলের মধ্যে আমরা হলো দ্রবীভূত, অদ্রবীভূত, অর্থাৎ টোটাল আমরা যতটুকু ক্যালসিয়াম আয়ন, হাইড্রোক্সাইড আয়ন নিয়েছি, এর মধ্যে শুধু দ্রবীভূত, অদ্রবীভূত পুরোটুকুকে নিয়ে মোলার ঘনমাত্রার গুণফল যদি আমরা বের করি, তাহলে পাবো আয়নিক প্রোডাক্ট। ঠিক আছে, আর আমরা যদি শুধু দ্রবীভূত ক্যালসিয়াম আয়ন, দ্রবীভূত হাইড্রোক্সাইড আয়ন, ওদের মোলার ঘনমাত্রা এবং উপযুক্ত ঘাত সহ গুণ করি, তাহলে আমরা পাবো হলো দ্রাব্যতা গুণফল ধ্রুবক। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম, এই হলো বেসিক ডিফারেন্সটা। ঠিক আছে, আর হলো আয়নিক গুণফল ধ্রুবক যে কোনো দ্রবণের ক্ষেত্রে হতে পারে, কারণ তুমি তো অদ্রবীভূতটা কাউন্ট করছো, এই জন্য সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত সবগুলোই কাউন্ট করতে পারো। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি হবে, আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল দুইটার পরিমাণ সমান হয়ে যাবে। ঠিক আছে, দুইটা ভ্যালু সমান হয়ে যাবে। আর অতিপৃক্ত দ্রবণ যদি আমরা বলি, সেক্ষেত্রে শুধুমাত্র আয়নিক গুণফল প্রযোজ্য হবে। ঠিক আছে, দ্রাব্য গুণফল ধ্রুবক প্রযোজ্য হবে না, কারণ কি, এটা তো সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, অদ্রবীভূত জায়গায় যে পরিমাণ আয়নগুলো আছে, ওগুলা কিন্তু দ্রাব্যতা গুণফলের হিসাবে আসবে না, আয়নিক গুণফলের হিসাবে আসবে। ঠিক আছে, আবার বলছি, তুমি হলো কোনো একটা লবণকে যখন পানিতে দিয়ে দিবা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তখন কিছু অংশ পানিতে দ্রবীভূত থাকবে, কিছু অংশ অদ্রবীভূত অবস্থায় নিচে পড়ে থাকবে। তাহলে তোমার ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কথা ধরো, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি পানিতে দিয়ে দাও, কিছু ক্যালসিয়াম আয়ন পানিতে দ্রবীভূত থাকবে, কিছু হাইড্রোক্সাইড আয়ন পানিতে দ্রবীভূত থাকবে, ওদের মোলার ঘনমাত্রা নিবা। আবার যে সকল ক্যালসিয়াম আয়ন দ্রবীভূত হয় নাই, অর্থাৎ সলিডে পড়ে আছে, নিচে পড়ে আছে, ওগুলোকেও তুমি কাউন্টে নিবা, ওদের মোলার ঘনমাত্রা নিবা। হাইড্রোক্সাইড আয়ন যেগুলো হলো দ্রবীভূত হয় নাই, সেগুলো কাউন্টে নিবা, নিয়ে এদের উপযুক্ত ঘাত সহ তুমি যদি গুণফল বের করো, তখন তুমি পাবা হলো আয়নিক প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি, ধরো আমরা যদি 2 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেই, তাহলে আমরা 2 মোল হবে ক্যালসিয়াম 2+, 2 মোল হবে হাইড্রোক্সাইড আয়ন, তাহলে ওদের ঘাত সহ গুণ করলে যে রেজাল্টটা পাওয়া, সেটা হবে আয়নিক গুণফল প্রোডাক্ট। ঠিক আছে, আয়নিক গুণফল প্রোডাক্ট। বা দ্রাব্যতা গুণফল বললে আমাকে হিসাব করতে হবে, জানতে হবে আমার শুধুমাত্র দ্রবণের মধ্যে কি পরিমাণ ক্যালসিয়াম 2+ আছে, শুধুমাত্র দ্রবণের মধ্যে কি পরিমাণ হাইড্রোক্সাইড আয়ন আছে, তাদের মোলার ঘনমাত্রা এবং উপযুক্ত ঘাত সহ যদি আমি গুণফল বের করি, তাহলে আমি পাবো হলো ওদের দ্রাব্যতা গুণফল ধ্রুবক। ক্লিয়ার? এই হলো বেসিক ডিফারেন্স, এই জায়গাটা তোমার মাথার মধ্যে ক্লিয়ার থাকে।
হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি, কখন একটু আগে যেমন শিখেছি তাপমাত্রা পরিবর্তন করলে হলো দ্রাব্যতা গুণফল ধ্রুবকের মান পরিবর্তন হয়। এখানে তোমাকে শিখতে হবে এটা তাপমাত্রা না, এখানে হলো মোলার ঘনমাত্রা যদি তুমি চেঞ্জ করো, মোলার ঘনমাত্রা 1 মোল 2 মোল 3 মোল 5 মোল 10 মোল এটা যদি চেঞ্জ করো, তাহলে হলো তুমি ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে শুধু আয়নিক গুণফল ধ্রুবকের মান পরিবর্তিত হয়। ঠিক আছে, তাহলে তুমি কি শিখলা যে দ্রাব্যতা গুণফল ধ্রুবকের মান পরিবর্তিত হওয়া কি হবে কি হবে না এটা ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। টেম্পারেচার যদি পরিবর্তিত হয় কেএসপির মান চেঞ্জ, আর কেআইপির মান কখন চেঞ্জ হবে, যখন তুমি দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন করে ফেলো। তাপমাত্রা পরিবর্তন করলে কিন্তু কেআইপির মান পরিবর্তন হবে না। কি পরিবর্তিত হবে? দ্রাব্যতা গুণফলের মান পরিবর্তন, কেএসপির মান পরিবর্তিত হবে। কেআইপির মান পরিবর্তিত হবে যখন তোমার দ্রবণের ঘনমাত্রাটা পরিবর্তিত হবে, তখনই এটা পরিবর্তিত হবে। ক্লিয়ার? এই হলো বেসিক ডিফারেন্সটা, এই জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করলাম। এরপর যদি কোনো কোশ্চেন থেকে আবার বলবো আমাকে। ওকে, আমরা নেক্সটে যাই। এখন আসো দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল ও দ্রবণের ক্যাটাগরি, এটার মধ্যে কিন্তু একটা রিলেশন আছে, সেই রিলেশনটা এখন তোমাদেরকে আমি বলছি। ঠিক আছে, আবার বলছি, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল এবং দ্রবণের ক্যাটাগরি, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত এইসব দ্রবণের ক্যাটাগরির উপর আমরা একটা রিলেশন তৈরি করতে পারি কেএসপি এবং কেআইপি দিয়ে। ঠিক আছে, ওকে, যদি কেআইপি কেএসপি চেয়ে কম হয় তখন দ্রবণটা অসম্পৃক্ত। খেয়াল করো, কেআইপি কি পাবা, দ্রবণে কি পরিমাণ, একটা দ্রবণের মধ্যে দ্রবীভূত অবস্থা এবং অদ্রবীভূত অবস্থায় কি পরিমাণ আয়ন আছে একটা লবণের, ঠিক আছে, তাদের মোলার ঘনমাত্রা উপযুক্ত গাঠসহ গুণফল। তাহলে যদি দ্রবণটা অসম্পৃক্ত হয় তার মানে কি, অসম্পৃক্ত যদি হয় তুমি কেআইপি পেয়ে যাবে ফুল, হ্যাঁ, কিন্তু দ্রবণে আরো পরিমাণ আয়ন দ্রবীভূত করার ক্ষমতা রাখে। ঠিক আছে, তাহলে কেএসপি কিন্তু বাস্তবের চেয়ে কম আছে, সত্যিকার কেএসপি চেয়ে কম আছে। তাহলে আমরা বলতে পারি যখন দ্রবণটা অসম্পৃক্ত হবে তখন হবে কেআইপি লেস দেন কেএসপি। হ্যাঁ, তাহলে তোমাকে আমি বলতে পারি কেআইপি লেস দেন কেএসপি থেকে দ্রবণটির প্রকৃতি সম্পর্কে ধারণা দাও, তাহলে তুমি বলে ফেলবা দ্রবণটি হবে অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, আচ্ছা, আর সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে একটু আগে বলছি কেআইপি এবং কেএসপি সমান হয়ে যাবে। ঠিক আছে, একেবারে সমান, হ্যাঁ, কেএসপি এবং কেআইপি সমান। আর যখন অতিপৃক্ত দ্রবণ হবে তখন হবে কেআইপিটা বেশি হবে, কেএসপিটা কম হবে। অতিপৃক্ত দ্রবণ মানে কি, কেএসপি বেশি কেআইপি বেশি হওয়া মানে কি, কিছু দ্রবণ দ্রবীভূত আছে, কিছু দ্রবণ অদ্রবীভূত অবস্থায় আছে। ঠিক আছে, অদ্রবীভূত গুলো কি করবে, নিচে পড়ে থাকবে, যেটাকে আমরা বলি অদক্ষেপ পড়বে। তাহলে অদক্ষেপ পড়ার শর্ত কি, কেআইপি গ্রেটার দেন কেএসপি হতে হবে। ঠিক আছে, অসম্পৃক্ত দ্রবণের শর্ত কি, কেআইপি লেস দেন কেএসপি হতে হবে। আর সম্পৃক্ত দ্রবণের শর্ত কি, কেআইপি এবং কেএসপি সমান হবে। যদি আমরা কেআইপি এবং কেএসপি দিয়ে বিভিন্ন দ্রবণকে ক্যাটাগরাইজ করি তাহলে এইভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, এখন আসো দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। বিভিন্ন ক্যাটাগরির লবণ আছে, তুমি দেখবে, যেমন এই স্লাইডে আছে এবি টাইপ লবণের ক্ষেত্রে, পরের স্লাইডে আছে AB2 টাইপ অথবা A2B টাইপ লবণের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন ধরো এই যে একটু আগে ছিল আমাদের, হ্যাঁ, কি বলা হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড AB2 টাইপ। ওকে, তারপরে ধরো AB3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড AB3, হ্যাঁ, অথবা A3B টাইপ যদি হয়, উল্টে বললাম, A3B, অর্থাৎ একটা 3 আর একটা 1, একটা যোজনী 3 একটা যোজনী 1, এরকম যে কোনোটাই হতে পারে। ওকে, এদের ক্ষেত্রে সম্পর্কটা কি, হ্যাঁ, A2B3 টাইপের ক্ষেত্রে সম্পর্কটা কি, এরকম বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে সম্পর্কটা কি, সেটা রিলেশন দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক আমরা বের করবো। দ্রাব্যতা দেওয়া থাকলে আমরা দ্রাব্যতা গুণফল বের করতে পারবো, দ্রাব্যতা গুণফল দেওয়া থাকলে তুমি দ্রাব্যতা বের করতে পারবা। কি করে, এগুলা দিয়ে আমরা অঙ্ক করবো নেক্সট ক্লাসগুলোতে, হ্যাঁ, সেই জন্য এটা তোমার লাগবে। ওকে, তাহলে এখন আসো, দেখো, খেয়াল করো, ধরি আমরা একটা AB2 টাইপ লবণ হলো এবি, যেটা পানিতে দেওয়ার পর, যেহেতু বলছি দ্রাব্যতা গুণফল বললেই বুঝতে হবে এটা দুর্বল তড়িৎ বিশ্লেষণ, উভয়মুখী চিহ্ন ইউজ করতে হবে তোমাকে। পানি দিলা A+ এবং B- পেলা, হ্যাঁ, সব 1 মোল 1 মোল, 1:1 টাইপ বা এবি টাইপ লবণের ক্ষেত্রে কি হবে, হ্যাঁ, তাহলে এবি ধরলাম আমরা S মোল নিয়েছি, A+ পাওয়া যাবে S মোল, B- পাওয়া যাবে S মোল। ঠিক আছে, S আমরা এখানে সলিউবিলিটি বা দ্রাব্যতা নিচে লিখে দিয়েছি, S ইকুয়াল সলিউবিলিটি বা দ্রাব্যতা। সুতরাং কেএসপি কি হবে, একটু আগে রিলেশন পেয়েছো, কেএসপি ইকুয়াল থার্ড ব্র্যাকেট A ইনটু থার্ড ব্র্যাকেট B। তাহলে A এর পরিমাণ কত, S মোল, 1 লিটারে যদি তুমি বিবেচনা করো তাহলে S মোল পার লিটার, এখন আর ইউনিট লিখতে হবে না তোমাকে, হ্যাঁ, বিও হবে S মোল পার লিটার, তাহলে S ইনটু S, S স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম কেএসপি ইকুয়াল S স্কোয়ার, হ্যাঁ,
তাহলে s ইকুয়ালস কি হবে রুট ওভার ksp, ভেরি সিম্পল, পেয়ে গেছো। ঠিক আছে, তাহলে এবি টাইপ লবণের ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা গুণফল এবং দ্রাব্যতার সম্পর্ক হলো s ইকুয়ালস রুট ওভার ksp। তুমি যদি একটা জানো s জানলে ksp বের করতে পারবা, ksp জানলে s বের করতে পারবা, এই রিলেশন ইউজ করতে হবে তোমাকে। হ্যাঁ, ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাই। ab2 টাইপ লবণের ক্ষেত্রে কি হবে? ঠিক আছে, ab2 টাইপ যখন আমরা বলবো তখন তোমাকে লিখতে হবে এ বি টুটা ভেঙে হবে এ যোজনী 2, যেহেতু বি এর কাছে চলে গেছে এই জন্য এ এর পাওয়ার হবে 2 প্লাস একোয়াস প্লাস বি মাইনাস বি এর যোজনী 1, বি এর উপরে -1 দিলাম। এখন দেখো তো বি কয়টা, আমরা তো সমতাকৃত সমীকরণ লিখতে হবে কিন্তু এখানে। হ্যাঁ, তাহলে তুমি লিখবা 2b মাইনাস, যেহেতু সমতাকৃত সমীকরণ লিখতে হবে এই জন্য বি এর সাথে 2 দিতে হবে। ঠিক আছে, তাহলে মিলে যাবে। ক্লিয়ার? ওকে, এখন আসো এ ধরো স্মল, তাহলে ab2 ধরো স্মল, তাহলে ab2 থেকে এ পাবা কয়টা s, ঠিক আছে, আর বি পাওয়া কয়টা দুইটা, এই জন্য 2s। এটা বুঝে নাও এইভাবে। ধরো আমি একটা মানুষ তোমার বাসায় ঢুকলাম, একটা মানুষ ঢুকলে তুমি জিজ্ঞাসা করতে পারো নানান ভাবে কোশ্চেন যে কয়জন লোক এসেছে, তুমি বললা একজন লোক এসেছে। হ্যাঁ, আবার যদি বলি কয়টা মাথা এসেছে, তুমি বলবা একটা মাথা এসেছে। তোমাকে যদি বলি কয়টা কান ঢুকেছে আমাদের ঘরে, তখন কিন্তু তুমি বলবা দুইটা কানের কথা। ঠিক আছে, দুইটা কান এসেছে আমাদের, এখানেও তাই। ab2 থেকে এ পাওয়া যায় একটা, বি পাওয়া যায় দুইটা। হ্যাঁ, এই জন্য এ যদি হয় স্মল, ab2 যদি হয় স্মল, এ হবে স্মল, বি হবে 2 স্মল। ক্লিয়ার? বুঝে যাবে যেতে হবে। তোমাকে কি কোশ্চেন করলাম দেখ, খেয়াল করো, লবণ হলো আমাদের ab2, এটা যদি নেই আমি স্মল, এ পাবো একটা, সো এ হবে স্মল, বি পাবো আমি দুইটা, সো বি হবে আমাদের 2 স্মল। ঠিক আছে, এইভাবে লিখতে হবে কিন্তু সমতাকৃত সমীকরণ অনুযায়ী। ঠিক আছে, এরপরে যদি কোনো কনফিউশন থাকে আমাকে কোশ্চেন করবা। তাহলে এখন কেএসপি কি হবে, উপযুক্ত ঘাত সহ লিখতে হবে। এখন তো আর 1:1 না, এটা হলো 1:2 বা ab2 টাইপ, সো ঘাতগুলো নিতে হবে। এর সাথে কত মোল আছে 1, সো এর ঘাত হবে 1। বি এর সাথে কত মোল আছে 2 মোল, সো বি এর ঘাত হবে পাওয়ার হবে 2, স্কয়ার দিয়ে ফেললাম আমরা এই জন্য। হ্যাঁ, তাহলে এ হলো কত মোল পার লিটার, এস মোল পার লিটার, বি হলো কত মোল পার লিটার, 2s মোল পার লিটার, এই জন্য 2s লিখলাম। এখন কোশ্চেন হলো পাওয়ার কেন যাবে, আমরা তো বললাম এই যে বি এর পাওয়ার, বি হলো আমাদের এখানে, বি হলো 2s মোল, বাট আমাদের বি এর পাওয়ার হবে কত স্কয়ার, সো 2s স্কয়ার। একজন কোশ্চেন করেছিল, যেটা তোমার উদ্দেশ্যে বলছি, তোমার উদ্দেশ্যে আমি বলছি, এখানে তোমার হলো বি এর ঘনমাত্রা হবে 2s মোল। ঠিক আছে, আর বি এর সাথে যে 2 মোল আছে সেটা পাওয়ার হিসেবে চলে যাবে। ওকে, আবার বলছি 2s মোল পার লিটার হলো বি এর ঘনমাত্রা, বি মাইনাস এর ঘনমাত্রা, বাট আমাদের যে ইকুয়েশনটা লেখার যে শর্ত, ওই যে কেসি ছিল সেকেন্ড স্লাইডে দেখিয়েছিলাম, যে সেটা যে বি এর সাথে পাওয়ার যেটা কত মোল আছে সেটা পাওয়ার হিসাবে যাবে। সো আমরা পাওয়ার হিসেবে ওকে লিখে ফেলছি 2s স্কোয়ার, তাহলে s ইন্টু 4s স্কোয়ার মানে হবে কত 4s কিউব। তাহলে কেএসপি সমান 4s কিউব, s ইকুয়ালস কিউব রুট কেএসপি বাই 4, এটার কিউব রুট। ঠিক আছে, হয়ে গেল আমাদের। এখানে s ইকুয়ালস কি সলিউবিলিটি পেয়ে গেছো। ওকে, আবার বলছি বি মাইনাস এর ঘনমাত্রা হলো 2s, আর বি এর সাথে যেটা ঘাত হিসাবে সহগ হিসাবে আছে কোফিশিয়েন্ট বা সহগ, সেটা হয়ে যাবে পাওয়ার। সো আমরা লিখলাম 2s স্কোয়ার 4s। ক্লিয়ার? ওকে, এবার আসো ab3 টাইপ, যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যেটা হবে, হ্যাঁ, যে আগের মতোই a প্লাস 3s হবে, এখন বি এর ঘনমাত্রা হবে 3s, আর 3 হলো কি বি, কি বি এর সাথে আমাদের যে আছে 3, এটা কি, এটা হলো সহগ, এটা হবে পাওয়ার। তাহলে a এর জায়গায় লিখবো s মোল পার লিটার, বি মাইনাস এর জায়গায় লিখবো 3s, বি এর উপরে পাওয়ার লিখবো, এটা আমি একটু ভুল করে ফেলছি, বি এর উপরে পাওয়ার হবে, ঠিক করে দিচ্ছি আমি, কিউব হবে, এটা আগেরটা থেকে কপি পেস্ট করাতে এরকম হয়ে গেছে। ওকে, আমি ঠিক করে দিচ্ছি এটাকে, এটা হবে একটা 3, এই যে কিউব করে দিলাম। ওকে, সেভও দিয়ে দিলাম আমি, এটা হয়ে গেল 3s কিউব হবে। ওকে, তাহলে আমরা লিখবো s ইন্টু 3s কিউব কত 27 কিউব, s ইন্টু 27 কিউব মানে হলো 27 s টু দি পাওয়ার 4, তাহলে ksp সমান 27 s টু দি পাওয়ার 4, তাহলে s ইকুয়ালস কত 4th রুট k রুট ওভার ksp বাই 27 হয়ে গেল। ঠিক আছে, এই যেটা আগেরটা ছিল কি, আমাদের আগের স্লাইডে কি ছিল একটু দেখে নাও, এই যে 4s কিউব। ঠিক আছে, এখন হয়ে গেল কি 27 s টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, এইভাবে তুমি যে কোনোটা ক্যালকুলেশন করতে পারো। নেক্সট স্লাইডে চলে আসো, a টু b3 টাইপ কি হবে, a হবে দেখো a হবে 2 মোল, b হবে b2 মাইনাসটা হবে 3s মোল। হ্যাঁ, 3 মোলস, এই জন্য 3s, এটার আগে 2s আমরা দিলাম। ওকে, তাহলে 2s স্কোয়ার ইন্টু 3s কিউব ইকুয়াল টু হলো 108, 3 এটা হবে 2 টু দি পাওয়ার 2 এর স্কোয়ার করলে 4s স্কোয়ার, আর 3s কিউব হলো 27s কিউব,
তাহলে 4 × 27 হলো 108, s2 × s স্কয়ার ইন্টু s কিউব হলো কত, s টু দি পাওয়ার 5 আমরা এটা লিখলাম। ঠিক আছে, তাহলে s ইকুয়ালস হবে 5th রুট ksp/108। s এখানে কি সলিউবিলিটি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আসো আর একটা বিষয় আমরা একটু বলি, এটা আজকে বলা ঠিক হবে কিনা, এটা কিন্তু বেশ বড়, তোমাদের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা আমি বলেই ফেলি, কারণ আবার কবে বসতে পারি, চেষ্টা করবো আমি নিয়মিত বসার জন্য, কিন্তু মাঝে মাঝে ঝামেলা হয় সেজন্য পারি না। ওকে, ওকে, সমায়ন প্রভাব হলো, আসো যে আমরা হলো একই দ্রবণে আমরা হলো দুটি তড়িৎ বিশ্লেষণ নিব। হ্যাঁ, সমায়ন প্রভাবটা কি, কমন আয়ন প্রভাব বলি আমরা ইংলিশে, কমন আয়ন ইফেক্ট বলি আমরা ইংলিশে। হ্যাঁ, কমন আয়ন অর্থাৎ আমরা হলো দুটি তড়িৎ বিশ্লেষণ নিব একই দ্রবণে। হ্যাঁ, যেমন এই যে এই স্লাইডে দেখতে পাচ্ছ আমরা দুটি তড়িৎ বিশ্লেষণ বিবেচনা করছি, একটা হলো হাইড্রোজেন সালফাইড এবং হলো HCl। হ্যাঁ, দুইটা তড়িৎ বিশ্লেষণ আমরা একই দ্রবণে দেব, দিলে এদের মধ্যে থেকে যে সকল আয়ন পাওয়া যাবে তাদের মধ্যে দুইটা থেকে একটা আয়ন পাওয়া যাবে যেটা কমন। খেয়াল করো, হাইড্রোজেন সালফাইডকে যদি তুমি পানিতে দাও, তুমি H+ আয়ন সালফাইড আয়ন পাবা। এখানে সালফাইড আয়ন হবে চার্জ 2, এই যে চার্জ 1 না, এটা 2 করে দিই আমরা। আসো এই যে এটা হলো 2 মাইনাস। ওকে, তাহলে তুমি কি পেলা, আমরা দেখতে পেলাম যে হাইড্রোজেন সালফাইডকে যদি আমরা পানিতে দেই তাহলে আমরা হলো পাবো কি, হাইড্রোজেন আয়ন এবং সালফাইড আয়ন পাবো। ঠিক আছে, ওকে, আর HCl কে যদি আমরা পানিতে দিই তাহলে পাবো H+ এবং Cl মাইনাস। হ্যাঁ, তাহলে খেয়াল করো দুইটা থেকে একটা আয়ন কিন্তু কমন, এই হাইড্রোজেন আয়ন আমাদের এখানে কি, আমি যদি একটু অ্যানোটেট করে দিই, খেয়াল করো এই যে এটা হলো এই যে এই হাইড্রোজেন আয়ন হলো দুইটার ক্ষেত্রেই কমন। ঠিক আছে, আবার দেই, দুইটার ক্ষেত্রে হাইড্রোজেন আয়নটা কি আমাদের আসতেছে কমন, এই যে এটা কমন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই আয়নটাকে বলা হয় কমন আয়ন। আচ্ছা, এখন আসো যদি কোনো সিস্টেমে কোনো কমন আয়ন থাকে ওর একটা প্রভাব থাকে, সেই প্রভাবটা কি, এই যে দুইটা তড়িৎ বিশ্লেষণ নিলে এর মধ্যে যেটা দ্রাব্যতা কম, কমন আয়ন প্রভাবের ফলে ও দ্রাব্যতা আরো কমে যায়। ঠিক আছে, আবার বলছি কি হয়, আমরা যদি একই দ্রবণে দুটি তড়িৎ বিশ্লেষণ নেই তাহলে এর মধ্যে দেখা যাবে একটা দ্রাব্যতা একটু বেশি, একটা দ্রাব্যতা একটু কম। এখন ওই দুই তড়িৎ বিশ্লেষ্য থেকে যদি কোনো কমন আয়ন সৃষ্টি হয়, সেই কমন আয়ন একটা প্রভাব ফেলে ওদের দ্রাব্যতার উপর। হ্যাঁ, কার উপর প্রভাব ফেলবে, যে দুর্বল তার উপর, যার তড়িৎ দ্রাব্যতা কম তার উপর সে প্রভাব ফেলে ও দ্রাব্যতা আরো কমিয়ে দেয়। ঠিক আছে, এমনকি দেখা যায় অদক্ষেপে পড়ে যায়। ঠিক আছে, এই প্রভাবটাকে বলা হয় সম আয়ন প্রভাব বা ইংলিশে বলে কমন আয়ন ইফেক্ট। ক্লিয়ার, আবার বলছি বিষয়টা বুঝে নাও ভালো করে। হ্যাঁ, একই দ্রবণে আমরা দুটি তড়িৎ বিশ্লেষণী, ওই দুই তড়িৎ বিশ্লেষ্য থেকে আমরা আয়ন পাবো দুইটা করে, একটা প্লাস আয়ন একটা মাইনাস আয়ন, আবার পরেরটা থেকে একটা প্লাস আয়ন একটা মাইনাস আয়ন। এদের মধ্যে দেখা যাবে একটা আয়ন থাকবে কমন। ঠিক আছে, সে আয়নটাকে বলা হয় কমন আয়ন। ওই কমন আয়নের দ্রবণে একটা প্রভাব থাকে, সেই প্রভাবটাকে বলা হয় কমন আয়ন প্রভাব। প্রভাবটা কি, যেই তড়িৎ বিশ্লেষ্যটা দ্রাব্যতা কম, কমন আয়ন করে কি তার দ্রাব্যতা আরো কমিয়ে দেয়। ঠিক আছে, বাস্তবে যা যতটুকু কমন আয়ন প্রভাবে থাকার না ফলে যতটুকু হতো, কমন আয়নের মধ্যে থাকার ফলে তার দ্রাব্যতা আরো কমিয়ে ফেলে। ঠিক আছে, এই প্রভাবটাকে বলা হয় কমন আয়ন প্রভাব। ওকে, আবার বলছি, একই দ্রবণে যদি দুটি তড়িৎ বিশ্লেষ্য নেওয়া হয় এবং ওই দুই তড়িৎ বিশ্লেষ্য থেকে যে সকল ক্যাটায়ন এবং অ্যানায়ন পাওয়া যায় তাদের মধ্যে যদি একটি আয়ন কমন হয়, সাধারণ হয়, বা সম হয়, তখন সে আয়নটাকে বলা হয় কমন আয়ন বা সম আয়ন। ঠিক আছে, এই সম আয়নে দ্রবণে একটা প্রভাব থাকে। প্রভাবটা কি, যে তড়িৎ বিশ্লেষ্যের দ্রাব্যতা কম তার দ্রাব্যতা আরো কমিয়ে দেয়, আরো হ্রাস করে ফেলে, এবং এর ফলে হয় কি একসময় অদক্ষেপ পড়ে যায়। তাহলে তোমার যদি কখনো অদক্ষেপ পড়া ফেলানোর দরকার হয়, তোমার যদি অদক্ষেপ তুমি পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, কমন আয়ন প্রভাবটাকে প্রয়োগ করতে হবে। ক্লিয়ার, তাহলে অদক্ষেপ সৃষ্টির ক্ষেত্রে আমরা কমন আয়ন প্রভাবটাকে কাজে লাগাই। এটা ওকে, তাহলে এবার আসো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা একটু বিষয়টা এক্সপ্লেন করি। এখানে হাইড্রোজেন সালফাইড আছে, যেখান থেকে আমরা 2 মোল পেলাম হাইড্রোজেন প্লাস, 1 মোল পেলাম S2 মাইনাস। ঠিক আছে, ওকে, আর HCl আছে H+Cl মাইনাস। তুমি দেখতেই পাচ্ছ একটা সামনে হলো উভয়মুখী চিহ্ন, একটা সামনে হলো একমুখী চিহ্ন। তাহলে কোনটা দুর্বল, H2S দুর্বল, তাহলে কোনটার পদক্ষেপ পড়বে, H2S এর পদক্ষেপ পড়ে যাবে, অথবা ওটা দ্রাব্যতা আরো কমে যাবে। ঠিক আছে, ওকে, এখন আসো তুমি HCl ওটার মধ্যে দিয়ে দিলা। হ্যাঁ, এই দ্রবণের মধ্যে কয়েক ফোঁটা HCl দিয়ে দিলা, দিয়ে ফেললে ওখান থেকে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ এবং Cl মাইনাস হবে। এখন দুইটা ইলেকট্রোলাইট থেকে, দুইটা তড়িৎ বিশ্লেষণ থেকে H+ কমন আয়ন চলে আসলো।
এখন এই যে পরে যে H প্লাস অ্যাড করলাম, হ্যাঁ, HCl থেকে যে H প্লাস আসলো, সে করবে কি? খেয়াল করো, প্রথম ইকুয়েশনটা যদি তাকাও, প্রথম ইকুয়েশনে H প্লাস ডান পাশে আছে, এখন আরো H প্লাস বেড়ে গেছে, তাহলে ডান পাশের আয়নের সংখ্যা বেড়ে গেছে। তোমরা লাসাতেলিয়ার নীতি পড়েছো, যদি ডান পাশের উৎপাদের যদি ঘনমাত্রা বেড়ে যায়, তাহলে উৎপাদের যে কোনো একটা উপাদান যদি বেড়ে যায়, সে হলো বিপরীত ধর্মী আয়নের সাথে যুক্ত হবে, তাহলে H প্লাস H2 মাইনাসের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে সাম্যাবস্থা হবে, বাম দিকে যাবে। তাহলে বাম দিকে গেলে খেয়াল করো তো, হাইড্রোজেন সালফাইডের পরিমাণ আগে যা ছিল ভাঙছিল, এখন আরো কমে যাবে, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড অবিয়োজিত আগে যা ছিল, এখন অবিয়োজিত হাইড্রোজেন সালফাইডের পরিমাণ আরো বেড়ে গেল, তাহলে দ্রাব্যতা কি হয়ে গেল? কমে গেল। আমরা সেই কথাটাই বললাম, ঠিক আছে? তাহলে কমন আয়নের ফলে কি হয়? দ্রাব্যতা হ্রাস পায়। এবার আসলে এটাকে আমরা একটু বিবেচনা করি বাস্তবে, যে বাস্তবে এটা কি করে প্রয়োগ হয়। হ্যাঁ, খেয়াল করো, ধরো একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, একজন টিচার আছে, ওকে? আচ্ছা, তাহলে 60 জন টিচার, একজন স্টুডেন্ট, 60 জন স্টুডেন্ট, 60 জন স্টুডেন্ট, একজন টিচার, ওকে? 60 জন স্টুডেন্ট 60টা চেয়ারে টেবিল নিয়ে বসে আছে, ডেস্ক নিয়ে বসে আছে, একজন টিচার টিচারের ডেস্কে বোর্ডে এবং মানে লিখবে, সেজন্য উনি হলো স্টেজের উপরে বসে আছেন, ওকে? আচ্ছা, তাহলে 61 জন নিয়ে একটা ক্লাস, 60 জন স্টুডেন্ট যার যার নিজস্ব ডেস্ক, একজন একটা একটা করে ডেস্কে বসে আছেন, ওকে? টিচার টিচারের চেয়ার এবং টেবিল নিয়ে বেঞ্চের উপর স্টেজের উপর বসে আছেন, ওকে ফাইন। এই অবস্থায় ধরো প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল তোমাদের ক্লাসে ঢুকলো, তাহলে কি হবে? সবাই দাঁড়াবে, অনার করবে, সম্মান করবে, এটা আমাদের দেশের কালচার, ওকে? দাঁড়ালো, এরপর কিছু বললে টিচারও কিন্তু স্টেজ থেকে নিচে নেমে আসবে, হ্যাঁ, প্রিন্সিপাল উপরে যাবে, উনি কথা বলবেন, হ্যাঁ, উনি দেখা গেল চেয়ারটা বসলো, এখন প্রিন্সিপাল এবং ভাইস কি বলো ভাইস প্রিন্সিপাল এবং ক্লাস টিচার গিয়ে স্টুডেন্টের দুটা চেয়ারে কিন্তু ওরাও কিন্তু বলবে স্যার আপনারা বসেন না, দাঁড়িয়ে ফেলবে, তাহলে বাকি দুইজন স্টুডেন্ট এখন কি করবে? দাঁড়িয়ে যাবে। এখন হেড ধরো প্রিন্সিপাল বললো এই সবাই বসেন, তাহলে স্টুডেন্ট দুজনে বসবে, কোথায় বসবে? ফ্লোরে বসতে হবে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, কে ফ্লোরে বসলো? ওই ক্লাসরুমের মধ্যে যে হলো সবচেয়ে দুর্বল, যারা হলো সবচেয়ে দুর্বল, ওই ক্লাসের মধ্যে 3 ক্যাটাগরির লোক ছিল, একটা হলো প্রিন্সিপাল ক্যাটাগরির লোক, একটা হলো 4 ক্যাটাগরি ভাইস প্রিন্সিপাল ক্যাটাগরির লোক, আরেকজন হলো টিচার ক্যাটাগরির লোক, আরেকজন হলো স্টুডেন্ট ক্যাটাগরির লোক। তাহলে ওই ক্লাসে প্রথমে ছিল হলো 2 ক্যাটাগরি, টিচার স্টুডেন্ট, তারপরে আবার দুজন ঢোকার পরে 4 ক্যাটাগরির লোক হয়ে গেল, হ্যাঁ? এর মধ্যে কোন ক্যাটাগরির লোক সবচেয়ে দুর্বল? স্টুডেন্ট ক্যাটাগরির লোক সবচেয়ে দুর্বল, হ্যাঁ? তাহলে খেয়াল করো, যখন ওরা ঢুকে পড়লো, স্টুডেন্ট ক্যাটাগরির লোককে নিচে বসে যেতে হলো, হ্যাঁ? এইটাই হলো এই ঘটনা ঘটে, হ্যাঁ? যখনই কমন আয়ন সৃষ্টি হলো, যেটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, সে নিচে অদক্ষেপ আকারে পড়ে যায়, তার বসার কোনো জায়গা নাই। কারণ কি? একটা দ্রবণের মধ্যে দ্রাবক অণুগুলোর মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, আমি আগের লেকচারে বলেছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য যখন অ্যাড করো, লবণ যখন অ্যাড করো, চিনি যখন অ্যাড করো, কোথায় যায়? ওই যে দ্রাবক অণুগুলোর মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গা ছিল সেখানে ঢুকে। তাহলে তুমি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে ফাঁকা জায়গাও কিন্তু ফিক্স, যখন ওই ফাঁকা জায়গা ফিল আপ হয়ে যায়, এরপরও যদি তুমি আরো ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য বা আয়ন তুমি অ্যাড করো, সে কোথায় যাবে? তার থাকার তো বসার বা অবস্থান করার কোনো জায়গা নেই, তখন সে বাধ্য হয়ে দ্রবণের নিচে পড়ে যায়, ঠিক আছে? এই যে এটা একটু আগে যে আমি এক্সাম্পল দিলাম, যে টিচার স্টুডেন্ট তোমার যেটা হয়, তাহলে সময়ায়ন প্রভাবের ফলে কি হয়? সময়ায়ন প্রভাবের ফলে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের দ্রাব্যতা আরো হ্রাস পায়। তাহলে যখন অদক্ষেপ হয় তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, যে দ্রাবক অণুগুলার মাঝখানে মাঝখানে যত ফাঁকা জায়গা ছিল ওগুলা ফিল আপ, আর কোনো জায়গা নাই। কিন্তু এখন নতুন করে যেহেতু এসেছে, এই নতুনটা কোথায় অবস্থান নেবে? ফাঁকা জায়গা তো আর নাই দ্রাবক অণুগুলোর মাঝখানে, সেজন্য সে নিচে পড়ে যায়, ঠিক আছে? এই হলো কমন আয়ন ইফেক্ট বা সময়ায়ন প্রভাব, ওকে? এবার আসলে আমরা চলে যাই, এরকম সময়ায়ন প্রভাব আরো হতে পারে, তোমরা অঙ্ক করবা, নেক্সট লেকচারে আমরা অঙ্ক দেখাবো, আমি থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে দেওয়ার চেষ্টা করছি, ওকে? এখানে দেখো, এখানে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড নিলাম। সিলভার ক্লোরাইড তোমরা জানো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, সোডিয়াম ক্লোরাইড জানো শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, হ্যাঁ? এখানে দেখো একটা সময়ায়ন প্রভাব সৃষ্টি হয়েছে, কি এখানে সময়ায়ন কি কমন আয়ন কি? এই যে ক্লোরাইড আয়ন, হ্যাঁ, এই যে দেখো দুইটা থেকে উৎপন্ন হয়েছে, তাহলে একটা কমন আয়ন সৃষ্টি হয়েছে, ওর প্রভাব কি হবে? কার উপর গিয়ে পড়বে? সিলভার ক্লোরাইডের উপর পড়বে। কার অদক্ষেপ পড়বে? সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে। তাহলে সিলভার ক্লোরাইডের দ্রবণ তৈরি করলাম, ওকে, ধরো সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছে সিলভার ক্লোরাইডের, ওর মধ্যে গিয়ে একটু সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম, তাহলে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন আসবে স্বভাবতই। এখন ক্লোরাইড আয়ন কি করবে? এই যে সিলভার আয়নের সাথে যুক্ত হবে, হ্যাঁ, অতিরিক্ত ক্লোরাইড আয়ন যেটা, সেটা সিলভার আয়নের সাথে যুক্ত হবে, হয়ে সে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ সৃষ্টি করে। দেখেছো, সোডিয়াম ক্লোরাইডের উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না। কোনটার উপর প্রভাব পড়ে? যেটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এক্সাম্পল কি? ওই যে স্টুডেন্ট দুজন হলো নিজেদের ডেস্ক ছেড়ে দিয়ে
ফ্লোরে বসে পড়বে, ঠিক আছে? তাহলে ওই দুজন স্টুডেন্ট হলো অদক্ষেপের ন্যায় আচরণ করবে। ক্লিয়ার? এই হলো আমাদের সম্মায়ন প্রভাব, এবং এটা এটা সম্মায়ন কি এবং কখন আমরা ওখানে প্রয়োগ করবো। তাহলে আমরা যদি অদক্ষেপ করাতে চাই, কারো দ্রাব্যতা হ্রাস করাতে চাই, তাহলে আমরা কি করব? সম্মায়ন প্রভাবটা প্রয়োগ করব। ঠিক আছে? নাও আজকে এখানেই রাখি, আমরা নেক্সট ডেতে ম্যাথ করব, ঠিক আছে, অঙ্ক করব, এবং হলো ওই কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট তোমাদেরকে আমি দেখাবো কিভাবে হলো ক্লোরাইড আয়ন টেস্ট করে, সিলভার আয়ন টেস্ট করে, সালফেট আয়ন টেস্ট করে। হ্যাঁ, ওগুলো আমরা নেক্সট ডেতে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো নেক্সট ক্লাসগুলোতে। ওকে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।